আসসালামু আলাইকুম। যাদের নামজারি এখনো হয়নি তাদের জন্য 3টি সুখবর প্রদান করা হয়েছে সরকারের পক্ষ থেকে। তো প্রিয় ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি এই সম্পর্কে আলোচনা করবই, পাশাপাশি এখনো যারা নামজারি করেনি তারা কোন দিক থেকে মালিকানা লাভ করেছে এটা আগে আইডেন্টিফাই করতে হবে। যদি কেউ দলিলের দিক থেকে মালিকানা পেয়ে থাকে, অর্থাৎ কুরাই সূত্রে মালিকানা পেয়ে থাকে, তাদের জন্য এক ধরনের সুখবর প্রদান করা হয়েছে সরকারের পক্ষ থেকে। আবার যারা উত্তরাধিকার সূত্রে মালিকানা লাভ করেছে বা ওয়ারিশ সূত্রে জমির মালিকানা পেয়েছে তাদের জন্য আরেক ধরনের সুখবর প্রদান করা হয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে। আবার এমনও অনেকেই আছে দখল সত্ত্বে জমির মালিকানা লাভ করেছে এবং বিজ্ঞ আদালতে শরণাপন্ন হয়ে মামলায় জয়লাভ করার মাধ্যমে তারা জমির মালিকানা লাভ করেছে। তারাও যদি এখনও নামজারি না করে থাকে তাহলে তাদের জন্য আরেক ধরনের সুখবর প্রদান করা হয়েছে। নামজারি কেন করতে হয়? সাধারণত আমরা অনেকে এটা মনে করি যে নামজারি করার দরকার নেই, আমি জমি ক্রয় করেছি, ক্রয় সূত্রে আমি মালিকানা লাভ করেছি এবং যার থেকে জমিটা কিনেছি তিনি তো আমার নামে রেজিস্ট্রেশন করে দেওয়ার মাধ্যমে একটা দলিল তো আমি পেয়েছি, তাহলে এখন আবার কেন নামজারি আমাকে করতে হবে? আমি তো চাইলেই শুধুমাত্র এই দলিল দেখানোর মাধ্যমেই জমির মালিকানাটা আমি স্থায়ীভাবে ধরে রাখতে সক্ষম। যদিও আপনার যতক্ষণ পর্যন্ত যারা বিক্রেতা তারা যদি কখনো সমস্যা না করে তাহলে আপনি কিন্তু দলিলের দিক থেকে বা দলিল অনুযায়ী জমি দখল ধরে রাখতে পারবেন। কখনো আপনার এই জমির মালিকানা নিয়ে কোনো ধরনের কোনো সমস্যার ভিতরে পড়তে হবে না। কিন্তু আপনি যদি এটা চান যে আপনার বিশেষ কোনো কারণে জমিটা বিক্রয় করার দরকার, সেক্ষেত্রে আপনি যদি জমিটা বিক্রয় করতে চান তাহলে কিন্তু নামজারি ছাড়া আপনি শুধু দলিল দেখানোর মাধ্যমে জমি বিক্রয় করতে পারবেন না, এবং যিনি ক্রয় করবে যদি বিক্রয় করতে পারেনও তাহলে তাকে রেজিস্ট্রেশন করে দিতে পারবেন না। আবার আরও একটি বিষয়, সেটা হচ্ছে আপনি ওই জমিটা যদি কাউকে হেবা করে দিতে চান তাহলে আপনি কিন্তু হেবা করেও দিতে পারছেন না। আবার এমনও যদি হয় যে আপনি জমিটা কাউকে দান করে দিতে চান বা আপনি এওয়াজ বদল করতে চান, আপনি বন্টননামা দলিল করতে চান, এগুলো কোনো কিছু করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি নামজারি না করছেন। তো প্রিয় ভিউয়ার্স, শুধুমাত্র দলিল অনুযায়ী জমির মালিকানা লাভ করলে কিন্তু আপনার মালিকানা পরিপূর্ণ হয় না। আপনার একটা দলিল আছে, আপনার মালিকানার কিন্তু 20% আপনি কেবল পরিপূর্ণতা পেয়েছেন, এখনও 80% আপনার মালিকানার পরিপূর্ণতা আসবে না যতক্ষণ পর্যন্ত আপনি নামজারি না করছেন, যতক্ষণ পর্যন্ত আপনি ওই জমির খাজনা প্রদান না করছেন, যতক্ষণ পর্যন্ত ওই জমির দখলে আপনি না যাচ্ছেন। তাহলে এই 20% মালিকানা নিয়ে আপনি কিন্তু কখনো জমির প্রকৃত মালিক এটা আপনি দাবিও করতে পারবেন না। এমনকি যখন আপনার এলাকায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই যে বাংলাদেশ ডিজিটাল সার্ভে বা বিডিএস রেকর্ডটি ইতিমধ্যে চালু হয়েছে এবং ইতিমধ্যে 4টি জেলাতে এই রেকর্ডের কার্যক্রম চলমান রয়েছে, আমরা সকলেই ইতিমধ্যে জানি। আমার আগের ভিডিও যারা দেখেছেন তারা হয়তো সম্পর্কে অবহিত হয়েছে যে বাংলাদেশে গাজীপুর জেলার শ্রীপুর থানার অন্তর্গত কয়েকটি মৌজা এবং নারায়ণপুর জেলার রূপগঞ্জ উপজেলার কয়েকটা মৌজাতে ৯,৩৭২.৪৩ একর জমিতে এই ডিজিটাল প্রকল্পের আওতায় দক্ষিণ কোরিয়া ভিত্তিক কোম্পানির মাধ্যমে বাংলাদেশ ডিজিটাল সার্ভে কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি চট্টগ্রামের বাঁশবাড়িয়া নামক স্থানে এবং ঢাকার সাভারে এই জরিপের কার্যক্রম চলমান রয়েছে। আর এই 4টা জেলাতে আপনার জরিপের কার্যক্রম শেষ হওয়ার পরপরই একযোগে সমগ্র বাংলাদেশে এই জরিপের সুফল থেকে বা এই জরিপের যে খারাপ দিকগুলো আছে সেগুলো অ্যাভয়েড করে কোন কোন জায়গায় একটু সলিউশন প্রয়োজন সেই সলিউশনগুলো করার মাধ্যমে সমগ্র বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে, প্রত্যেকটা উপজেলায়, প্রতিটা মৌজাতে একেবারে প্লটে উপস্থিত হওয়ার মাধ্যমে এই ডিজিটাল জরিপ কার্যক্রম পরিচালনা করা হবে। এমনকি এই ডিজিটাল জরিপ যখন আপনার এলাকায় আসবে তখনও কিন্তু আপনি যে জমির প্রকৃত মালিক এটা আপনি দাবি করতে পারবেন না শুধুমাত্র দলিল দেখানোর মাধ্যমে। অনেক প্রবীণ আছে আপনার এলাকায় বা আপনার এলাকাতে হয়তো অনেক বিজ্ঞ ব্যক্তি থাকতে পারে, তারা হয়তো বলবে যে না, আমরা তো আগের রেকর্ডটা করেছিলাম, আরএস রেকর্ড আমরা যখন করেছিলাম তখন শুধুমাত্র দলিল দেখানোর মাধ্যমেই আমরা জমি নিজেদের নামে রেকর্ড করে নিতে পেরেছিলাম, কিন্তু এখন কেন আবার অযথা টাকা খরচ করে নামজারি করতে যাবে? এভাবে কিন্তু অনেকেই আপনাকে অনুৎসাহিত করতে পারে নামজারি করার ক্ষেত্রে। কিন্তু এটা মনে রাখবেন, পূর্বের রেকর্ডগুলো ছিল অ্যানালগ পদ্ধতি রেকর্ড, কিন্তু এবার অন্তর্বর্তীকালীন সরকার যে রেকর্ডটি চালু করেছে এই রেকর্ডটি হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল বেসড একটি রেকর্ড। বলা হয়েছে যে অ্যানালগ পদ্ধতির কোনো ধরনের কোনো প্রযুক্তি যেমন ব্যবহার করা হবে না, কোনো হাতের ছোঁয়া ব্যবহার করা হবে না, কোনো লিঙ্কের এখানে প্রয়োগ থাকবে না, শুধুমাত্র ডিজিটাল ডিভাইস ইউজ করার মাধ্যমে যেমন স্যাটেলাইট, ড্রোন এবং টোটাল স্টেশন এই ডিভাইসগুলো ব্যবহার করার মাধ্যমে শুধুমাত্র এই ডিজিটাল রেকর্ডটি চলমান বা ইতিমধ্যে চালু করা হয়েছে এবং বাংলাদেশের প্রত্যেকটা উপজেলাতে, প্রত্যেকটা মৌজাতে এটার আওতায় এই রেকর্ডটা করা হবে। তাই ডিজিটাল রেকর্ডে তাদেরকে মালিকানা প্রদান করা হবে যাদের মালিকানা সঠিক প্রমাণগুলো রয়েছে।
এর ভিতরে অবশ্যই আপনার দলিলটা তো থাকতেই হবে বাধ্যতামূলক, পাশাপাশি শুধুমাত্র দলিল দেখানোর মাধ্যমে আপনার মালিকানাটা কিন্তু আপনি সঠিকভাবে প্রমাণ করতে ব্যর্থ হবেন, যার কারণে আপনার দলিলের পাশাপাশি আপনার নামজারি খতিয়ানেরও দরকার হবে। তাই অবশ্যই সরকার ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে যাদের দলিল রয়েছে কিন্তু এখনো নামজারি করা হয়নি, তাদের জন্য সরকারের পক্ষ থেকে এই 3টি সুখবর যেমন দেওয়া হয়েছে, তেমনি পাশাপাশি আরও একটি সুখবর আমি বাড়তিভাবে আপনাদের সাথে আলোচনা করব। অর্থাৎ ইন টোটালি 4টি সুখবর প্রদান করার মাধ্যমে আপনি এই যে দলিল অনুযায়ী যারা মালিকানা লাভ করেছেন কিন্তু নামজারি করেননি, উত্তরাধিকার সূত্রে যারা মালিকানা লাভ করেছেন কিন্তু নামজারি করেননি, তারা এখন কিন্তু নামজারি করে নিতে পারবেন। এবং এরপর পরে নামজারি করার পরে আপনার যে সামনে যে সমস্যাগুলো, 4টে বড় সমস্যা যেমন আপনি দূর করতে পারবেন, ঠিক তেমনইভাবে রেকর্ডের সময়ও আপনি জমি নিজেদের নামে রেকর্ড করে নিতে পারবেন। তাহলে 1 নম্বরে যারা দলিল সূত্রে মালিকানা লাভ করেছে তাদের জন্য সরকারের পক্ষ থেকে কি সুখবর, সেটা হচ্ছে দলিল সূত্রে জমির মালিকানা লাভ করার পর অনেকে আছে নামজারি করতে যে একটা ভয় তার ভিতরে কাজ করে। সে মনে করে যে আমি যখন নামজারির জন্য আবেদন করব তখন তো আমার নামজারির যে আবেদনটা সেটা এসিলান মহোদয় রিজেক্ট করে দিতে পারে যে কোনো কারণে। আমার মালিকানা সকল রিকোয়ারমেন্টসগুলো আমার কাছে রয়েছে, তারপরে এসিলান মহোদয় বিনা ওজোর বশতই বা কোনো ধরনের যৌক্তিক কারণ ছাড়াই আমার নামজারি আবেদনটা রিজেক্ট করে দিতে পারে। এই ভয়ে অনেকে কিন্তু নামজারিতে যেতে চায় না। আবার এমনও হয়েছে দেখা যায় যে নামজারির জন্য সরকার নির্ধারিত যে ফি 1170 টাকা, এই 1170 টাকা তো মানে দূরে থাক, 11,000 টাকা ব্যয় করার মাধ্যমেও নামজারি হয় না। কোনো কোনো ক্ষেত্রে তো এটার পরিমাণ আরও বেশি, 15,000, 20,000, 30,000 পর্যন্ত ব্যয় হয়ে যায় একটি নামজারি বের করতে যেয়ে। অথচ এটা কিন্তু সম্পূর্ণভাবে জুলুম, যেখানে অনলি সরকারের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে যে সমস্ত প্রসেসিং খরচ সহ ওই ভূমি মালিকের হাতে একটি খতিয়ান পাওয়া পর্যন্ত মাত্র 1170 টাকা খরচ হবে। সেখানে কেন এত টাকা খরচ হয়? এজন্য অবশ্যই ভূমি অফিসে যারা দায়িত্বশীল তারা সকলেই দায়ী। তবে বিশেষ কিছু ক্ষেত্রে বা জায়গা বিশেষ আমরা জেলা ওয়াইজ বা বিভিন্ন উপজেলাতে আমরা দেখেছি এমন কিছু ভালো আপনার এসিলান মহোদয় রয়েছে যারা 1 টাকার বিনিময়ে নামজারি করে দিছে। এমন অসংখ্য কিন্তু আমরা এসিলান মহোদয়কে দেখেছি, এমনকি যারা নামজারি আবেদন করার সাথে সাথে 24 ঘন্টার ভিতরে নামজারি আপনার সম্পাদন করে ভূমি মালিকদের হাতে নামজারি খতিয়ান বা প্রস্তাবিত খতিয়ানও তুলে দিয়েছে। এমন অসংখ্য নজির কিন্তু আমরা দেখেছি। তো প্রিয় ভিউয়ার্স, এখন যে বিষয়টা সেটা হচ্ছে যাদের এ ধরনের ভয় আগে ছিল তাদের এখন আর এ ভয় করার কোনো দরকার নেই। সরকারের পক্ষ থেকে যেহেতু এখন এই সুযোগটা দেওয়া হয়েছে, আপনি চাইলেই কিন্তু আপনার জমি নামজারি করে নিতে পারবেন 1170 টাকার ভিতরেই। আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে সর্বপ্রথম আপনি অনলাইনে নামজারির জন্য আবেদন দায়ের করবেন। যখন আপনি নামজারির জন্য আবেদন করবেন তখন আপনার অটোমেটিকভাবে একটা কেস নাম্বার আপনি পাবেন। এই কেস নাম্বার অনুযায়ী আপনি যখন নামজারির জন্য আবেদন করবেন তখন কিন্তু অবশ্যই আপনার একটা সচল মোবাইল নাম্বার দেওয়া লাগবে। এই মোবাইল নাম্বারটা দিলেই ওখানে আপনার যেদিন শুনানি এসিলান মহোদয়ের ওখান থেকে বা উপজেলা সহকারী কমিশনার ভূমি এসিলান মহোদয় যেদিন আপনার শুনানির জন্য মেসেজ দিবেন সেই দিন আপনি সমস্ত রিকোয়ারমেন্টসগুলো নিয়ে আপনি নামজারির জন্য আবেদন করবেন। তখন আপনার সমস্ত রিকোয়ারমেন্টসগুলো যদি সঠিক থাকে তাহলে এসিলান মহোদয় তৎক্ষণাৎই আপনাকে ডিসিআর কেটে নেওয়ার মাধ্যমে আপনাকে অবশ্যই একটি প্রস্তাবিত খতিয়ান বা নামজারি খতিয়ান সরবরাহ করবে। তাহলে আপনার কিন্তু নামজারি প্রসেসিংটা সম্পন্ন হয়ে যাবে। এখানে আপনাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে আপনি কোনোভাবেই তৃতীয় কোনো ব্যক্তি বা এমন কোনো প্রতারক চক্র বা যারা দালাল প্রকৃতির মানুষ তাদের সাথে যোগাযোগ করবেন না, বরং আপনি নিজে থেকে যোগাযোগ করার মাধ্যমে আপনি নিজে থেকে কোনো একটা কম্পিউটার ম্যানের কাছে যেয়ে বা কম্পিউটার দোকানে যেয়ে যাদের অনলাইনে যারা বিভিন্ন কাজ করার অভিজ্ঞতা আছে, এক্সপিরিয়েন্স আছে, আপনি তাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে আপনি নামজারির জন্য আবেদন করবেন। আরও একটি বিষয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যেহেতু আপনি দলিল অনুযায়ী নামজারির জন্য আবেদন করছেন তাই অনেকে মনে করে যে আমার দলিলটা তো আছে, আমি দলিলটাতে নামজারির জন্য আবেদন করবো আর এসিলান হয়তো আমার নামজারি দিয়ে দেবে। এটাও কিন্তু একটা ভুল ধারণা। আপনার দলিলটা কিন্তু সঠিক দলিল হতে হবে। যেমন আজকে আমি একটা নিউজে পেলাম বা একটা ভাই আমার সাথে যোগাযোগ করেছিল, সে এমনভাবে কথা বলছে অর্থাৎ তার পিতা তার ভাতিজিকে হেবা করে দিয়েছে। বিষয়টা ভালো করে বোঝেন, যেটা মুসলিম ফারাইজ অনুযায়ী কোনোভাবেই কিন্তু হেবা দলিল করার ক্ষেত্রে চাচা ভাতিজিকে বা মামা ভাগ্নিকে বা চাচা ভাতিজাকে, এছাড়া ভাইপো বা ভাতিজি ভাতিজা চাচাকে বা ভাগ্নে তারা কিন্তু মামাকে খালাকে এটা কিন্তু কখনো একে অন্যের সাথে হেবা করতে পারে না। এই হেবাটা যদি কেউ করে থাকে তাহলে এই হেবাটা সম্পূর্ণভাবে অবৈধ হয়েছে। তাহলে এরা কি করতে পারে? এরা দানপত্র দলিল তৈরি করতে পারে, তারপরে আপনার ওসিয়তনামা দলিল তৈরি করতে পারে, এছাড়া সাবকবলা দলিল তৈরি করতে পারে। অনেক সময় দেখা যায় যে হেবার কন্ডিশন পূরণ হয়নি বা তারা হেবার ভিতরে তাদের যৌক্তিক কোনো
অংশীদারিত্ব নেই, এরপরও সেখানে তারা হেবা করছে। এভাবে যারা হেবা করে তাদের হেবাটা এমনিতেই অবৈধ হয়ে যায়। এখানে আপনার দলিল যদি হেবা সূত্রে আপনি করে থাকেন, অনেকে আছে সরকারের রেজিস্ট্রেশন ফি বা রাজস্ব ফি কমানোর সুবিধার্থে অনেকেই কিন্তু সাব কবলা দলিল না করে হেবা দলিল করে। এই সাব কবলা দলিলের যদি একটু খরচ বেশি, কিন্তু সাব কবলা দলিল করার মানে হচ্ছে আপনার দলিলটার একটা পরিপূর্ণ আইনগত ভিত্তি চলে আসলো। আপনি যখন সাব কবলা দলিল অনুযায়ী জমির মালিকানা লাভ করবেন, তখন কিন্তু কখনো যে ব্যক্তি আপনার কাছে জমিটা বিক্রয় করেছে সে বা তার পরবর্তী অংশীদার বা ওয়ারিশ যারা আছে তারা কখনো কিন্তু আপনার কাছে ওই পরবর্তীতে ওই জমির মালিকানা দাবি করতে পারবে না। তবে এখানে শুধু সাব কবলা দলিলের ক্ষেত্রেও কিন্তু আবার কিছুটা ভুল থাকে। অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওয়ারিশ সূত্রে যারা জমির মালিকানা পাওয়ার পর যারা বিক্রয় করে, তারা অনেক ক্ষেত্রেই যে জমিটা তার কাছে বিক্রয় করছে সেই দাগে যার তার অংশ আছে যতটুকু তার থেকে বেশি পরিমাণে বিক্রয় করে। অন্যান্য জায়গায় অনেক সময় রেফারেন্স দেওয়ার মাধ্যমে বা দিগর দেওয়ার মাধ্যমে জমিটা যদিও দলিলে সঠিকভাবে উল্লেখ করে দেয়, তারপরেও কিন্তু এই জমিটা যে ব্যক্তি ক্রয় করেছে তিনি সঠিকভাবে ধরে রাখতে পারেন না। একটাই কারণ হচ্ছে তিনি যার থেকে জমি ক্রয় করেছেন তার ওই দাগে অংশ আছে যতটুকু ততটুকু তিনি ধরে রাখতে পারবেন, কিন্তু বাকি যে অংশটা তিনি পেয়েছেন সেই অংশটা তাকে কিন্তু কখনো এই দাগে সে ধরে রাখতে পারবে না। তাই এই দাগ থেকে তাকে ছেড়ে দিতে হবে। অন্যান্য যে দাগের রেফারেন্সগুলো দেওয়া আছে দলিলে তাকে সেখানে যাওয়া লাগবে। আবার এটাও আমরা দেখেছি যে অনেকে নামজারির জন্য আবেদন করে দলিল অনুযায়ী, সে দাবি করে এসিল্যান্ড মহোদয়ের কাছে দাবি করে যে আমাকে এই দাগ থেকে যেন নামজারি প্রদান করা হয়, কারণ আমি এই দাগের জমি ক্রয় করেছি এবং আমি এই দাগের জমি দখলে আছি, এখন আমি এই দাগের নামজারি চাই। আচ্ছা বলেন তো এসিল্যান্ড মহোদয় নামজারি দিবে কি অনুযায়ী? অবশ্যই দলিল অনুযায়ী নামজারি দিবে। এখন দলিলে যদি আপনি জমি ক্রয় করেছেন এক দাগে, আপনি দখলেও রেখেছেন এক দাগে, এখন রেজিস্ট্রেশন যখন হয়েছে দলিলে, তখন যে ব্যক্তি থেকে আপনি জমি ক্রয় করেছেন তার যদি 5 দাগের ওখানে রেফারেন্স দেওয়া থাকে, ধরে নিলাম যে আপনি 50% জমি কিনেছেন, এখন এই 50% জমি আপনি যে দাগে দখলে আছেন, যে ব্যক্তি থেকে আপনি জমিটা নিয়েছেন, ধরলাম তার নাম আব্দুল করিম, এই আব্দুল করিমের এই দাগে জমি আছে অনলি 10%, কিন্তু তার অন্যান্য ভাইদের অন্যান্য বোনেদের এখানে আরও জমি আছে, যাদের জমি নিয়ে তার ইন টোটালি 50% জমি সেখানে দখল করে। যখন জমিটা সে বিক্রয় করে দিয়েছে তখন সে তো এই 50% আপনাকে রেজিস্ট্রেশন করে দিতে পারবে না। সে এই দাগ থেকে আপনাকে 10% রেজিস্ট্রেশন করে দিয়েছে, তার অন্যান্য যে দাগগুলোতে তার যে অংশ রয়েছে সেখান থেকে সেই দাগগুলো রেফারেন্স দিয়ে সে আপনাকে 50% মেকআপ করে দিয়েছে। তো এভাবে যখন রেজিস্ট্রেশন হয়েছে তখন অবশ্যই মনে রাখবেন যে আপনার দলিলে কিন্তু ওই 5টা দাগেরই রেফারেন্স রয়েছে। এখন এই 5 দাগ অনুযায়ী এসিল্যান্ড মহোদয় আপনাকে নামজারি দিবে। আপনি হয়তো রাগ করতে পারেন যে আপনার নামজারি কেন এভাবে দেওয়া হলো, আপনাকে কেন এক দাগে নামজারি দেওয়া হলো না। এই বিষয়টা অনেকেই বুঝতে না পারার কারণে তারা কিন্তু এসিল্যান্ডের সাথে এই বিষয়টা নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে, এমনকি বেশি টাকা প্রদান করার মাধ্যমে তারা এটা চায় যে আমাকে এক দাগে যেন নামজারি দেওয়া হয়। কিন্তু এসিল্যান্ড মহোদয় কখনো আপনাকে এক দাগে নামজারি দিবে না। আপনার দলিলে যতগুলো দাগের রেফারেন্স দেওয়া রয়েছে, যতগুলো দাগের উল্লেখ রয়েছে, প্রত্যেকটা দাগে অনুযায়ী কিন্তু আপনাকে নামজারি নিতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, অবশ্যই আপনি দলিল অনুযায়ী নামজারি পাবেন। এক্ষেত্রে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে আপনার যে আপনার দলিলের শ্রেণী অনুযায়ী দলিলের যে মৌলিকতা, সেই মৌলিকতা সঠিকভাবে যদি আপনি বজায় রাখতে পারেন, যদি একটি সাস্টেইনেবল দলিল আপনি যদি জমা দিতে পারেন, সেক্ষেত্রে এসিল্যান্ড মহোদয় কখন আপনার নামজারি আবেদন রিজেক্ট করবে না। এবং সরকারের পক্ষ থেকে প্রত্যেকটা এসিল্যান্ড মহোদয়কে এই বিষয়ে জোরালো নির্দেশনা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, একেবারে প্রজ্ঞাপন জারি করার মাধ্যমে, পরিপত্র প্রকাশ করার মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে কোনো ভূমি মালিককে হয়রানি করা যাবে না বা হয়রানি বিলম্বিত করা যাবে না তাদের নামজারি ক্ষেত্রে, এবং নির্দিষ্ট সময়সীমার ভিতরেই একজন ভূমি মালিকের নামজারি প্রদান করতে হবে। মনে রাখতে হবে যেন 28 কর্মদিবস কোনোভাবে যেন এক্সিড না করে, অর্থাৎ কোনোভাবে যেন অতিক্রম না করে। এই 28 কর্মদিবসের ভিতরেই একজন ভূমি মালিক যারা নামজারির জন্য আবেদন করেছে তাদের নামজারি সরবরাহ করতে হবে এবং প্রস্তাবিত খতিয়ান তুলে দিতে হবে। দ্বিতীয় পর্যায়ে তাদের জন্য সুখবর, যারা এখনও নামজারি করেনি কিন্তু তারা উত্তরাধিকার সূত্রে জমির মালিক, যারা উত্তরাধিকার সূত্রে জমির মালিক কিন্তু নামজারি এখনও করেনি, তাদের জন্য যে সুখবরটা সেটা হচ্ছে, পূর্বে কিন্তু এমন একটা সিস্টেম ছিল যে আপনি শুধুমাত্র ওয়ারিশান সনদ বা উত্তরাধিকার সনদের মাধ্যমে আপনি নামজারির জন্য আবেদন করেছেন, কিন্তু এসিল্যান্ড মহোদয় আপনার নামজারি আবেদন রিজেক্ট করে দিয়েছে। কি কারণে? আপনার কোনো বাটোয়ারা দলিল বা বন্টনামা দলিল ছিল না। তাহলে এখন সরকারের পক্ষ থেকে কি সুবিধাটা দেওয়া হয়েছে? এখন সরকারের পক্ষ থেকে সুবিধা দেওয়া হয়েছে সেটা হচ্ছে, আপনারা যদি সকল ওয়ারিশেরা এক জায়গায় সমন্বিতভাবে বসে যদি এটা মনে করেন যে আপনারা সকলে মিলে চান নামজারি, অর্থাৎ আপনাদের পৈতৃক সম্পত্তি আপনারা সকলে মিলে নামজারি করে নিতে চান, তাহলে এক্ষেত্রে অবশ্যই আপনারা সকল ওয়ারিশ যদি সম্মিলিতভাবে একটি ওয়ারিশান সনদ নিয়ে যাওয়ার মাধ্যমে এসিল্যান্ড মহোদয়ের কাছে নামজারির জন্য আবেদন করেন, তাহলে এসিল্যান্ড মহোদয় নামজারি দিবেন, আপনাদের নামজারি আবেদন রিজেক্ট করবে না। তবে এখানে একটি বিষয়, সেটা হচ্ছে আপনারা কিন্তু যৌথ খতিয়ান পাবেন।
সকলে মিলিতভাবে যৌথ খতিয়ান অনুযায়ী নামজারি পাবেন। আরেকটি বিষয়, আপনি হয়তো মনে করছেন যে আপনার সকল ওয়ারিশের সাথে সম্মিলিতভাবে আপনি নামজারি নেবেন, কোনো আপত্তি নেই, কিন্তু টাকা বেশি খরচ হবে না তো? তাদের জন্য সুখবর, এখানে একটু টাকাও বেশি নেবে না এসিল্যান্ড মহোদয়। আপনি সরাসরি এসিল্যান্ড মহোদয়ের সাথে যোগাযোগ করার মাধ্যমে আপনার সকল ওয়ারিশদেরকে সম্মিলিতভাবে নিয়ে যেয়ে তারপর নামজারির জন্য আবেদন করবেন। এসিল্যান্ড মহোদয় আপনাদেরকে নামজারি প্রদান করবেন এবং যৌথ খতিয়ানের ভিত্তিতে। তৃতীয় পর্যায়ে আপনাদের যে সুখবর দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, সেটা হচ্ছে আপনাদের যদি বন্টননামা দলিল এখনও না থাকে, আবার আপনার সকল ওয়ারিশ সম্মিলিতভাবে বন্টননামা দলিল করবে, এ ধরনের কোনো এগ্রিমেন্টও তারা আসছে না, বা তাদের কোনোভাবে আপনি এক জায়গায় সমবেত করতে পারছেন না। কেউ প্রবাসী আছে, কেউ ভিন্ন কোনো জেলাতে আছে চাকরি সূত্রে, বা কেউ অন্য কোথাও আছে। এক কথায় এলাকাতে থাকলেও এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের হয়তো কোনো ধরনের বনিবনা নেই। এমন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি হয়তো আপনার বন্টননামা বা বাটোয়ারা দলিলের জন্য আগ্রহ দেখাচ্ছেন, কিন্তু আপনার অন্য ওয়ারিশেরা, তারা সহঅংশীদার যারা, তারা আগ্রহ প্রকাশ করছে না। তখন কি করবেন? আপনার তো জমিটার নামজারি প্রয়োজন, আপনার বিক্রয় করার দরকার জমিটা। তখন আপনি কিন্তু চাইলেই খুব সহজে আপনি একটা পন্থা অবলম্বন করতে পারবেন, সেটা হচ্ছে আপনি বাটোয়ারা মামলা দায়ের করতে পারবেন। আপনি যদি বাটোয়ারা মামলা দায়ের করেন, তাহলে সরকারের পক্ষ থেকে নিশ্চয়তা দেওয়া হয়েছে যে আপনি 1 থেকে 2 বছরের ভিতরেই এই বাটোয়ারা মামলা নিষ্পত্তি করার মাধ্যমে আপনার অংশটা আপনি সঠিকভাবে নামজারি করে নিতে পারবেন। বাটোয়ারা মামলার ভিত্তিতে যে ডিগ্রিটা আপনি লাভ করবেন, সেই ডিগ্রির আলোকে। এখানে কি করতে হবে সেটা হচ্ছে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে আগে দেওয়ানি মামলাগুলো নিষ্পত্তির ক্ষেত্রে অনেক একটা দীর্ঘায়িত সময় লাগতো বা অনেক বিলম্ব হতো, সময় ক্ষেপণ হতো, কিন্তু এখন আর সেই সময়টা ক্ষেপণ হবে না। কেননা সরকার দেওয়ানি মামলা সংশোধন করেছে 2025 সালে, এবং দেওয়ানি মামলা সংশোধন করে একটি প্রজ্ঞাপনা জারি করা হয়েছে, অর্থাৎ 3টে সুবিধা প্রদান করার মাধ্যমে এই দেওয়ানি মামলা সংশোধন করা হয়েছে। 1 নম্বরে যে সুবিধাটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে এখন মামলা দায়ের করলে আপনি কিন্তু টাইম পিটিশন করার যে সুযোগটা ছিল, সেই টাইম পিটিশনের সুযোগ আর নেই। এখন চাইলেই কিন্তু একজন ব্যক্তি একের পর এক টাইম পিটিশন করতে পারবে না, অর্থাৎ সর্বোচ্চ 2 বারের বেশি আর টাইম পিটিশনের কোনো সুযোগ নেই। তাই এখন মামলা দায়ের করলেই অন্য যে আপনার বিবাদী যারা আছে তারা খুব একটা সময় ক্ষেপণ করতে পারবে, দ্রুত মামলা নিষ্পত্তি হবে। দ্বিতীয় পর্যায়ে আপনার মামলার যে সাক্ষ্য প্রমাণের ক্ষেত্রে যে সাক্ষী, তারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এখন অনলাইন যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো ইউজ করার মাধ্যমে তারা সাক্ষ্য প্রদান করতে পারবে। যেমন ইমেল আছে, হোয়াটসঅ্যাপ আছে, এমনকি আপনার ইমো আছে, এছাড়া আপনার অন্যান্য যেমন আমরা যে প্ল্যাটফর্মগুলো বলি মেসেঞ্জার আছে, এগুলো ইউজ করার মাধ্যমে তারা সাক্ষ্য প্রমাণ করতে, তাদের সাক্ষ্য প্রদান করতে পারবে। এবং তৃতীয় পর্যায়ে কেউ যদি হয়রানি করার উদ্দেশ্যে যদি কাউকে মামলা দায়ের করে, তাহলেও এখন কিন্তু সেক্ষেত্রেও আপনার রেস্ট্রিকশন নিয়ে আসা হয়েছে। অর্থাৎ কেউ যদি আপনার মিথ্যা মামলা দেওয়ার চেষ্টা করে, সেক্ষেত্রে আগে যে হচ্ছে আপনার যদি প্রমাণিত হয়েছে যে কেউ মিথ্যা মামলা দায়ের করেছে, তাহলে তাকে যেমন 25,000 টাকা জরিমানা করা হতো, এখন সেখানেও পরিবর্তন আনা হয়েছে, অর্থাৎ 50,000 টাকা এবার জরিমানা করার বিধান রাখা হয়েছে। তবে ইতিমধ্যে এটা নিয়ে আলোচনা হচ্ছে, অনেকে এই বিষয়ে আলোচনা করছে যে 50,000 নয় 5 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা রাখার সিস্টেম রাখতে হবে, তাহলে কিন্তু কেউ আর মিথ্যা মামলা দায়ের করতে পারবে না। তো প্রিয় ভিউয়ার্স, এই 3টে সুবিধা প্রদান করার মাধ্যমে এবার দেওয়ানি মামলা নিষ্পত্তি করা হচ্ছে। তাই আপনি বন্টননামা মামলা দায়ের করলেই 1 থেকে 2 বছরের ভিতরে আপনি বন্টননামা মামলা জয়লাভ করার মাধ্যমে যে ডিক্রিটা লাভ করবেন, সেই ডিক্রির আলোকেই আপনি খুব সহজেই কিন্তু নামজারি করে নিতে পারবেন এবং প্রত্যেক বছর খাজনা প্রদান করতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, যারা উত্তরাধিকার সূত্রের মালিক তাদের ক্ষেত্রে এই সুবিধাগুলো দেওয়া হয়েছে। চতুর্থ পর্যায়ে যে সুবিধা দেওয়া হয়েছে সেটা হচ্ছে বর্তমানে অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে আপনার জমির কোনো দলিল নেই, আপনার মালিকানার কোনো সকল ডকুমেন্টস নেই, কিন্তু আপনি দখল সত্ত্বে মালিকানা লাভ করেছেন এমন একটা প্রমাণ আপনার কাছে আছে। এখানে আপনি অনেক ক্ষেত্রে কিন্তু অনেক ব্যক্তি আছে, তারা আপনাকে এই আপনার দুর্বল করে দিতে পারে, বা আপনাকে একটা আপনার মনের মধ্যে একটা ভয় সঞ্চার করতে পারবে, একটা ভীতি তৈরি করতে পারে। বলতে পারে যে আপনি দখল সত্ত্বে মালিকানা পেয়েছেন, আপনি ডিগ্রি লাভ করেছেন, কিন্তু এই ডিগ্রি অনুযায়ী আপনি মালিকানা ধরে রাখতে পারবেন না। কেননা বর্তমান দলিল যার জমিদার আইন পাশ করার মাধ্যমে যারা দখল সত্ত্বে মালিকানা পেয়েছে তাদের দখল সত্ত্বে মালিকানা বাতিল করে দেওয়া হয়েছে। আসলে এখানে কিন্তু 2টা পয়েন্ট আছে। দখল সত্ত্বে অনেকে মালিকানা পেয়েছে কিন্তু ডিগ্রি লাভ করেনি, তাদের হিসাব আলাদা, ওদের ওই দখলের কোনো ভিত্তি নেই, কোনো শক্তিশালী কোনো যৌক্তিকতা নেই। কিন্তু দখল সত্ত্বে মালিকানা লাভ করেছেন, আপনার কোর্ট থেকে ডিগ্রি আছে, পারমিশন আছে। যদি এরকম হয় তাহলে আপনার মালিকানা সঠিক, অন্য যারা সঠিকভাবে মালিক তারা কিন্তু 1000 বার মামলা দায়ের করলেও তাদের মামলা খারিজ হয়ে যাবে, তারা কখনো আপনার এই জমির মালিকানা ফিরে নিতে পারবে না। তাই আপনি অনতিবিলম্বে আপনার এই কোর্ট থেকে যে ডিগ্রিটা লাভ করেছেন সেই ডিগ্রি অনুযায়ী আপনি নামজারির জন্য আবেদন করেন, এসিল্যান্ড মহোদয় আপনাকে নামজারি প্রদান করবেন। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন যে সরকারের পক্ষ থেকে যারা এখনও নামজারি করেনি তাদের জন্য এই সুখবরগুলো প্রদান করা হয়েছে। তাই অনতিবিলম্বে যত দ্রুত সম্ভব আপনাদের দলিল যদি এখনও নামজারি না হয়ে থাকে তাহলে নামজারি করে নিন। কেননা আপনাদের দলিল যদি নামজারি না হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু কখনো মনে রাখবেন, যেমন ডিজিটাল রেকর্ডে নিজেরা ওই জমির মালিকানা লাভ করতে পারবেন না,
এমনকি জমিটা এওয়াজ বদল করতে পারবে না, জমিটা কাউকে হেবা দলিল করে দিতে পারবেন বা আপনার প্রয়োজনে জমি বিক্রয় করে কাউকে রেজিস্ট্রেশন করে দিতে পারবেন না। যার কারণে এই 4টি সমস্যা থেকে মুক্ত থাকতে হলে অবশ্যই সরকারের পক্ষ থেকে যে সুবিধাটা দেওয়া হয়েছে অনতিবিলম্বে এই সুবিধার অন্তর্ভুক্ত হয়ে আপনারা এই 4টা পদ্ধতি যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করে যত দ্রুত সম্ভব নামজারির জন্য আবেদন করে আপনার দলিল বা আপনি উত্তরাধিকার সূত্রে মালিকানা লাভ করেছেন সেটা প্রমাণ করে আপনি নামজারি করে নেন।